এক অপরিচিত ছেলে যার সাথে যোগাযোগের শুরুটাই হয়েছিল একটা রং নাম্বার থেকে। শুনলে অবাক হবেন, মেয়েটার সাথে সেই ছেলের কোনো দেখা সাক্ষাৎ হয়নি, তার ফ্যামিলি সম্পর্কেও কোনো জানাশোনা নেই। তবুও সেই ছেলের কথায় মেয়েটা তার বাবা মা পরিবার ছেড়ে দিয়ে ঘর থেকে পালিয়ে যায় তাকে বিয়ে করতে। কিন্তু কথায় আছে না, সবকিছু ঠিকঠাক চললে তো আর দুনিয়াটা রঙিন হতো না। তাই আজকের এই সিনেমাটা আমি আমার সকল ফিমেল অডিয়েন্সদের টার্গেট করেই তৈরি করেছি। বিশেষ করে ক্লাস 9 থেকে এইচএসসি পর্যন্ত মেয়েদের এই সকল ভুল করার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তাই স্পয়লার দিতে চাই না, দেখতে থাকুন। আজকে বলবো 2020 সালে মুক্তিপ্রাপ্ত একটা মালায়ালাম সিনেমা কাপিলার গল্প সংক্ষেপ। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প গুঞ্জন। গল্পের শুরুতেই আমরা একটা বৃষ্টি ভেজা দিনকে দেখতে পাই। তুমুল বৃষ্টির মধ্যে দুটো মেয়ে বাস স্টপে এতক্ষণ বাসের জন্য অপেক্ষা করছিল। আর বাস আসার পর দুজনের মধ্যে একটা মেয়ে তার সিটে গিয়ে বসে পড়ে। সে তার গ্রাম থেকে শহরে যাচ্ছে শুধুমাত্র একটা ছেলেকে ভালোবেসে। মেয়েটার নাম জেসি। সত্যি বলতে ছেলেটাকে সে কখনো দেখেনি, কিন্তু গত 3 মাস ধরে তার সাথে যোগাযোগ রেখেছে। তবে জেসি তখনও পর্যন্ত এটা বুঝতে পারেনি যে তার এই সিদ্ধান্ত তাকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে। তবে তার আগে আমাদের জানতে হবে এই ঘটনাটা এই পর্যন্ত কিভাবে আসলো। তাহলে চলুন আমরা ঘটনার 4 মাস পেছনে চলে যাই। গ্রামে জেসি বেশিরভাগ সময় তার বান্ধবী লক্ষ্মীর সাথেই থাকতো। তারা ছোটবেলাকার বন্ধু। আর পরিবার নিয়ে বলতে গেলে জেসির বাবা তার গ্রামে এক এক সময় এক এক ধরনের কাজ করে। মূলত সে একজন কৃষক। জেসির একটা ছোট বোন আছে, তবে তাকে নিয়ে সিনেমায় তেমন বিশেষ কিছু দেখানো হয়নি, তাই তার নামটা জানার প্রয়োজন নেই। আর অবশেষে রয়েছে জেসির মা। ঘরের কাজ না থাকলে দিনের বেশিরভাগ সময় তার সেলাই মেশিন নিয়েই সে বসে থাকে। আর এই সকল কাজে জেসি তার মায়ের অনেক সাহায্য করে। আজ থেকে 1.5 বছর আগে জেসি তার এইচএসসি এক্সাম দিয়েছিল, কিন্তু সেই পরীক্ষায় ফেল হওয়ার কারণে পরবর্তীতে জেসি তার লেখাপড়াটা বন্ধ করে দেয়। তারপর থেকে সে ঘরের কাজেই বেশিরভাগ সময় ব্যস্ত থাকে। আর এভাবেই জেসি তার পরিবারের সাথে তার সাদামাটা জীবন পার করছিল। তবে তার গ্রামেই ভেনি নামের একটা ছেলে জেসিকে খুবই পছন্দ করত। জেসি যখনই তার বান্ধবীর সাথে অথবা কোনো দরকারে বাইরে বের হয়, তখনই সামনে পড়লে ভেনি শুধু তার দিকেই তাকিয়ে থাকে, কিন্তু কখনোই তাকে সরাসরি এটা বলতে পারেনি যে সে তাকে কতটা পছন্দ করে। তারপর কিছুদিন কেটে যায়। জেসির জীবন ততদিন স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু আজকে তার জন্য বিশেষ কিছু অপেক্ষা করছে। জেসির মা আজকে তার এক কাস্টমারের একটা 3 পিসের কাজ প্রায় কমপ্লিট করে ফেলেছে। তাই জেসিকে সে ওই কাস্টমারকে কল দিয়ে বিষয়টা জানাতে বলে। কারণ তার মোবাইলে টাকা শেষ হয়ে গিয়েছে, সেজন্য জেসি তার নিজের মোবাইলে সেই নম্বরটা ডায়াল করে কাস্টমারকে কল করে। আর অপরদিকে আমরা দেখতে পাই সেই কল সোজা একটা অটো ড্রাইভারের নম্বরে গিয়ে ঢুকে। ছেলেটার নাম বিষ্ণু। সেখানে জেসি কনফার্ম না হয়েই তার দরকারি কথা বলতে শুরু করে দেয় যে আপনার প্রোডাক্ট রেডি হয়ে গিয়েছে, আপনি বিকালে এসে নিয়ে যাবেন। কিন্তু অপরদিকে বিষ্ণু তাকে জানায় আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন, কিসের প্রোডাক্ট। আর এই কথা শুনে অপরদিকেই জেসি বুঝতে পারে যে সম্ভবত সে ভুল নাম্বারে ডায়াল করে ফেলেছে। তাই জেসি বিষ্ণুকে সরি এবং রং নাম্বার বলে কলটা কেটে দেয়। তারপরে সঠিক নম্বরে কল করে সে কাস্টমারকে কথাটা জানিয়ে দেয়। তবে কল রেখে দেওয়ার সাথে সাথেই সেই রং নম্বরের ছেলেটা অর্থাৎ বিষ্ণু তাকে আবারও কল করে। তাই জেসি এবার তার ঘরের পেছনের দিকটায় যায়, কারণ তার মা যদি এসব জানতে পারে তাহলে তার দিকে উল্টো সন্দেহ করবে। সে বিষ্ণুকে খুব সুন্দরভাবে বোঝায়, দেখেন আমার মা সেলাইয়ের কাজ করে, সেজন্য কাস্টমার ভেবে ভুলে আপনাকে কল করে ফেলেছি, তাই এজন্য দুঃখিত। তবে সেখানে বিষ্ণু তার সাথে কিছুটা কথা বাড়ানোর চেষ্টা করে। বোঝা যায় জেসির গলার আওয়াজ শুনেই বিষ্ণুর মনে খুবই কৌতূহল জন্মেছে। সে তার প্রশংসা করতে শুরু করে, আপনার কণ্ঠটা তো খুব মিষ্টি, আপনার আওয়াজ আমাকে দ্বিতীয়বার কল করতে বাধ্য করেছে, কোথায় থাকেন আপনি, জানতে পারি কি? তবে এই শুনে জেসি কিছুটা অস্বস্তি ফিল করে। সে তাকে এক কথায় বলে দেয়, দেখেন আমার ভুল ছিল, আপনাকে আমি ভুল করে কলটা করেছি, তাই বিষয়টা এখানে শেষ করুন, এত কিছু জানার প্রয়োজন নেই তো। এই বলে কলটা কেটে দেয়। অপরদিকে ওই সময়টাতে বিষ্ণুর পাশে এক মহিলা অটো ড্রাইভার এসে থামে। সেই মহিলার হাজব্যান্ড তার কাছে টাকা চাইতে এসেছে, কিন্তু মহিলা তাকে টাকা দিতে চায় না, কারণ তার হাজব্যান্ড প্রতিদিন নেশাপানি করে তাদের সংসারের টাকা নষ্ট করে। এমনিতেই তাদের সংসার খুব খারাপ চলে, তার উপর তার নেশারি হাজব্যান্ড বেকার পড়ে থেকে কিচ্ছু করে না। মহিলা বলে, দেখো আজকে সারাদিনে আমি একটা কোনো প্যাসেঞ্জার পাইনি ভালো, কিন্তু তবুও তার হাজব্যান্ড তার থেকে জোর করে টাকা নিয়ে যায়। যে বিষয়টা পাশে থেকে বিষ্ণু দেখতে পায়, কিন্তু তার তো কিছু করার নেই, পারিবারিক ম্যাটার নাক গলানোটা ঠিক হবে না। তাই বিষ্ণুর কাছে যখন দুজন প্যাসেঞ্জার আসে, তখন বিষ্ণু নিজের গাড়ি নষ্ট বলে দুজনকে ওই মহিলার গাড়িতে উঠিয়ে দেয়। বোঝা গেল মনের দিক থেকে ছেলেটা খুব ভালো। সেদিন সন্ধ্যার পর প্রত্যেক দিনের মতো বিষ্ণু তার বন্ধুদের সাথে ক্যারাম খেলতে যায়। বিষ্ণুর পরিবার বলতে রয়েছে তার
ছোট দুই বোন, আর বাবা মা তাদের ছোট থাকতেই মারা গিয়েছিল, তাই দুই বোনকে বড় করতেই বিষ্ণুর এই কষ্ট। এদিকে জেসি আজ রাতে তার এক বান্ধবীর ছোট ভাইয়ের জন্মদিনে এসেছে, সেখানে সবার সাথে সে খুবই আনন্দ করে। সেখানে তারা সবাই মিলে একে অপরকে ধাঁধা জিজ্ঞাসা করতে শুরু করে, যে উত্তর দিতে পারবে তার পয়েন্ট হবে। আর ওই সময়টাতেই ওদিক থেকে বিষ্ণু আবারও তাকে কল করে, সে আবারও তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলার চেষ্টা করে, কিন্তু এবার জেসি রাগের মাথায় তাকে বলে দেয়, আমি আপনাকে এই লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, যদি পরবর্তীতে আর কখনো আমাকে কল করার চেষ্টা করেন তাহলে আমি নাম্বার চেঞ্জ করে ফেলবো। আর এই বলে ওখানকার হাউকাউয়ের মধ্যে রাগের মাথায় সে ফোনটাকে না কেটেই ওখানে রেখে দেয়। আর আবারও সেখানকার সকলের সাথে সে ধাঁধা সলভ করার খেলায় মেতে ওঠে। তখনও মোবাইলটা তার পাশে ছিল, তাই অপর দিক থেকে বিষ্ণু ওখানে থাকা প্রত্যেকের কথা শুনছিল। সেখানে জেসির বান্ধবী লক্ষ্মী তাকে একটা ধাঁধা জিজ্ঞাসা করে, কিন্তু ধাঁধার উত্তর জেসি বুঝতে পারছে না, কিন্তু অপর দিকে থাকা বিষ্ণু সেটা শুনেই একদম উত্তর আন্দাজ করে ফেলে। তাই সে কলটা কেটে দিয়ে জেসিকে সেই ধাঁধার উত্তরটা মেসেজ করে পাঠায়। আর মেসেজ চেক করে জেসি ধাঁধার উত্তরটা দেখে সবাইকে বলে দেয়, দেখা যায় উত্তরটা ঠিক হয়েছে। তাই এবার জেসি কিছুক্ষণের জন্য তার বিরক্তি বাদ দিয়ে ওখানকার পরবর্তী ধাঁধা বিষ্ণুকে মেসেজ করে জিজ্ঞাসা করে। সেখানে বিষ্ণু সেই ধাঁধা জানতে পেরে তার সামনে থাকা সবাইকে সেটা জিজ্ঞাসা করে, আর উত্তর জেনে সেটাকে সে মেসেজ করে জেসির নাম্বারে পাঠিয়ে দেয়। আর লাকিলি সেটাও একদম কারেক্ট অ্যান্সার হয়। আর এই সব দেখে একসময় জেসির এক আঙ্কেল তাকে একটা কঠিন ধাঁধা জিজ্ঞাসা করে, বলো তো কোন বিষয়টা বললেই ভেঙে যায়। আর এই কথা শুনে জেসিও অবাক হয়, তাই সে আবারও বিষ্ণুকে ধাঁধাটা মেসেজ করে পাঠায়। আগেরবারের মতো বিষ্ণু তার সামনে থাকা তাদের প্রত্যেককেই জিজ্ঞাসা করে, কিন্তু এইবার এই ধাঁধার উত্তর কেউ দিতে পারে না। আর ওদিকে জেসি বিষ্ণুর জন্য অপেক্ষা করছে, তবে বিষ্ণু এর উত্তর দিতে পারে না। এরপর থেকে বিষ্ণু এই ধাঁধার উত্তর নিয়ে একদম মরিয়া হয়ে ওঠে। তার মনে যাই আসে সে জেসিকে কল করে উত্তরটা জানায়, কিন্তু একটা উত্তরও সঠিক হয় না। বিষ্ণু যখন যেখানেই যায় সেখানেই যার সাথেই তার দেখা হয় সবাইকে সে একই ধাঁধা জিজ্ঞাসা করে, কিন্তু তবুও আলাদা আলাদা কোনো উত্তর কোনোটারই মিলে না। তবে যাই হোক, এই ঘটনায় জেসির সাথে বিষ্ণুর ভালো একটা কথাবার্তা শুরু হয়েছে। তো আপনারা চাইলে কমেন্ট বক্সে উত্তরটা জানিয়ে দিতে পারেন, যদি উত্তরটা পারেন আপনাদের কমেন্ট আমি পড়ব। তারপর আরও কিছুদিন কেটে যায়। জেসির গ্রামে জেসিকে যে ছেলেটা পছন্দ করত, অর্থাৎ ভেনি, সে তার গ্রামে একটা কাপড়ের দোকান শুরু করেছে। সেখানে বিশেষ করে মেয়েদের জন্য পোশাক বিক্রি করা হয়। আর যেহেতু আজকে প্রথম দিন, তাই গ্রামের সবাই তার দোকান দেখতে যায়। আর সেখানেই ভেনি একজন ফটোগ্রাফারের সাথে কথা বলে তাকে জেসির কাছে পাঠায়। সেখানে সেই ফটোগ্রাফার খুব সুন্দর একটা মুহূর্তে জেসির একটা ছবি তুলে নেয়। আর সেখান থেকেই একসময় জেসি তার বাড়ির দিকে ফিরে যায়। রাস্তায় বিষ্ণু তাকে আবারও কল করে। অবশ্য জেসি তাকে এক কথায় জানিয়ে দেয়, যেদিন ওই ধাঁধার সঠিক উত্তর দিতে পারবেন সেদিন আমাকে কল করবেন, না হলে বিরক্ত করবেন না। কিন্তু বোঝা যায় এতদিনের কথাবার্তায় জেসি কথাটা শুধু এমনি এমনিই বলেছে, তারও এখন বিষ্ণুর সাথে কথা বলতে ভালোই লাগে। তবে সেদিন জেসির বাবা দেখতে পায় জেসির ছোট বোন তার ক্লাসের কোনো এক ছেলের সাইকেলে করে বাড়ি ফিরছে। আর এই বিষয়টা তার পছন্দ হয় না। তার ছোট্ট মেয়েকে নিয়ে সে কিছুটা সন্দেহ করে, সেই স্কুলে পড়ালেখা করতে যায় নাকি এসব। তাই ঘরে আসার পর তাকে সে খুবই বকাঝোকা করে। সেখানে জেসির ছোট বোন জানায় তার নাকি স্কুল থেকে পায়ে হেঁটে আসতে খুব কষ্ট হয়, স্কুল অনেক দূরে। সে তো বলেছিল তাকে একটা সাইকেল কিনে দিতে। আর রাতের বেলা এই নিয়ে জেসির মা জেসির বাবাকে বোঝায় তাদের মেয়েদের এত সন্দেহ করা উচিত হচ্ছে না, তাদের মেয়ে খুব ভালো, তাদের প্রতি বিশ্বাস রাখতে হবে। আর ও যেহেতু বলেছে ওকে একটা সাইকেল কিনে দাও। আসলে বোঝা গেল জেসির বাবা তার দুই মেয়েকে নিয়ে বেশ চিন্তিত, কারণ কিছুদিন আগেই গ্রামের এক মেয়ে কোনো এক ছেলের সাথে পালিয়ে গিয়েছিল। তাই সে ভয় পায় তার মেয়েরাও যদি এমন কিছু করে বসে। আর এজন্যই জেসি যখন একদিন তার বাবার কাছে একটা স্মার্টফোন চেয়েছিল, তার বাবা তাকে নিষেধ করে দিয়েছিল। অপরদিকে আমরা বিষ্ণুকে দেখতে পাই। বিষ্ণু আজকে তার দুই বোনকে নিয়ে শপিং করতে গিয়েছিল, আর এখন তারই অটোতে করে বাড়ি ফিরছে। সেখানে বিষ্ণুর দুই বোন বিষ্ণুর কথাবার্তায় বুঝতে পারে তাদের ভাই কোনো মেয়ের প্রেমে পড়েছে। যাই হোক, এদিকে পরের দিন জেসির ছোট্ট বোন জেসিকে একটা সারপ্রাইজ দেখানোর জন্য কোথায় যেন নিয়ে যাচ্ছে। আর ওখানে গিয়ে দেখা যায় ভেনি জেসির ছবি দিয়ে তার দোকানের প্রমোশনের জন্য বড় একটা পোস্টার লাগিয়েছে। আর এই দেখে জেসি সহ তার বান্ধবী লক্ষ্মী খুবই অবাক হয়। এমনকি এতে জেসিও খুব খুশি হয়, কারণ তার ছবিটা খুব সুন্দর এসেছে, এমনকি পুরো গ্রাম তাকে বড় পর্দায় দেখছে। আর সেদিন হঠাৎ জেসির মোবাইলে আবারও বিষ্ণু কল করে, কিন্তু এবার কলটা বিষ্ণু করেনি, বরং তার ছোট দুই বোন করেছে। তাদের মধ্যে এক বোন জেসিকে জানায়, আমি জানি না তোমার নাম কি, তুমি কে অথবা কোথায় থাকো, কিন্তু এটা বুঝতে পারছি তোমার সাথে কথা বলার পর থেকে আমার ভাই খুবই হাসি খুশি থাকে। আমার মনে হয় তোমাকে সে খুব ভালোবাসে। সত্যি বলতে আমার ভাইয়ের এই দুনিয়াতে আমরা দুজন ছাড়া আর কেউ নেই, তাই অনেকদিন পর তাকে খুশি দেখতে পেরে আমরাও খুশি, তোমাকে ধন্যবাদ। আর আজকে এই বিষয়টা জেসির মন ছুঁয়ে যায়। সে বুঝতে পারে বিষ্ণু কোনো খারাপ ছেলে নয়। আর আজকে প্রথম জেসি নিজে বিষ্ণুকে তার মোবাইল থেকে কল করে আর খুব সুন্দরভাবে কথা বলে। জেসি প্রায়শই তার গ্রামের এই জায়গাটায় এসে তার সময়
কাটায়। আর আজকে এখানে জেসি বিষ্ণুর সাথে অনেকটা সময় যাবত কথাবার্তা বলে। তারপর থেকে এদের দুজনের কথাবার্তা বেশ ভালোই হতে শুরু করে। জেসি বিষ্ণুকে তার গ্রামে আসার জন্য আমন্ত্রণ জানায়, সামনে নাকি তাদের গ্রামে বড় একটা মেলা হবে, আর সেই উপলক্ষে সে যেন তার গ্রামটা এসে দেখে যায়। কিন্তু সমস্যাটা হলো জেসির কোনো স্মার্টফোন নেই। অনেক আগে থেকেই তার একটা স্মার্টফোনের খুবই শখ, তাই সে তার মায়ের সাহায্য করে আর বান্ধবীর থেকে কিছু টাকা ধার নিয়ে মোবাইল কেনার জন্য টাকা জমাতে শুরু করে। কিন্তু মোবাইলের দাম পড়ে যায় অনেক বেশি, সেজন্য সে তার মোবাইলটাও কিনতে পারে না। তবে যাই হোক, কয়েকদিন পর তার গ্রামের সেই ফেস্টিভ্যাল শুরু হয়ে যায়। সেদিন সারাটা সময় জেসি বিষ্ণুর জন্য অপেক্ষা করে, কারণ আজকে তার এখানে আসার কথা, কিন্তু সে এখানে আসেনি, বরঞ্চ তার মোবাইলটাও সে ধরছে না। আর এক সময় বিষ্ণু নিজেই তাকে কল করে, জানায় সে নাকি বিকালের দিকে বের হয়েছিল, কিন্তু রাস্তায় হঠাৎ একটা মেয়ে তার অটোর সামনে এসে সাহায্য চাইতে শুরু করে। মেয়েটার মা নাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, তাই তাদেরকে নিয়ে সে উল্টো শহরের দিকে আবারও হসপিটালে ফিরে গিয়েছে, এজন্য এখানে আসা হয়নি। তবে তার কথা শুনে এবার জেসি বিষ্ণুর কাজে মন থেকে খুশি হয়। এবার কোনো না কোনো দিক থেকে জেসি নিজেও বিষ্ণুকে পছন্দ করতে শুরু করেছে। আর এই পছন্দের শুরুটা অনেক আগে থেকেই হয়েছিল। গত ঘটনাগুলোতে জেসি নিজের অজান্তেই বিষ্ণুকে ভালোবাসতে শুরু করেছিল। অবশ্য তাদের মধ্যে দেখা হয়নি এখনও, কিন্তু দুজনেই একে অপরকে মন থেকেই ভালোবাসতে শুরু করেছে, যে সম্পর্কে জেসি এই আজকে ফিল করলো। কিন্তু এখানেই হয়ে যায় আরও এক ঝামেলা। তার সপ্তাহ খানেক পর জেসির বাসায় তার জন্য একটা সম্বন্ধ আসে। মনে আছে ভেনি নামের একটা ছেলে জেসিকে সেই শুরু থেকে পছন্দ করত? হ্যাঁ, সে তার বাবা মাকে নিয়ে জেসিকে দেখতে এসেছে। সেখানে জেসির পরিবার বিষয়টাতে খুব খুশি, কিন্তু জেসি খুবই হতাশ, কারণ এই কয়টা দিনে সে এখন বিষ্ণুকেই তার পার্টনার হিসেবে চায়। সেখানে দেখা সাক্ষাতের পর সবাই তাদের বাড়ি ফিরে যায়, আর পরবর্তীতে জানা যায় ভেনির মা নাকি জেসিকে তার ঘরের বউ করতে রাজি নয়, তারা আরও ধনী এবং ভালো কোনো পরিবারের সাথে তাদের সম্পর্ক করবে। আসলে জেসির পরিবার আর্থিকভাবে ওইরকম সচ্ছল নয় বলেই তারা এমনটা বলেছে। তবে এতে করে জেসি খুব খুশি, আর এই সমস্ত কিছু সে বিষ্ণুকে কল করে জানায়, যা শুনে বিষ্ণু নিজেও খুব খুশি হয়। আর এতদিনে তাদের মধ্যে বাবু সোনার মতো কথাবার্তা অলরেডি শুরু হয়ে গিয়েছে, সেজন্য এখন জেসি তার পার্সোনাল সবকিছুই বিষ্ণুর সাথে শেয়ার করে। কিন্তু অপরদিকে ভেনি তার মায়ের সাথে একদম জেদ ধরে বসে, সে যদি বিয়ে করে তাহলে জেসিকেই করবে, আর না হলে কাউকে করবে না। আর এজন্যই একসময় আবারও ভেনির মা এই বিয়েতে রাজি হয়। তারপর তারা এই খবর পাঠিয়ে দেয় জেসির পরিবারের কাছে, যা শুনে জেসির বাবা মা খুবই খুশি হয়, কারণ সামনের সপ্তাহেই তারা এঙ্গেজমেন্ট সেরে ফেলতে চায়। কিন্তু এই ঘটনায় জেসি আবারও হতাশ হয়ে পড়ে। সামনের কয়েকদিন জেসি একদম মনমরা হয়ে থাকে, আর সে বিষ্ণুকেও ঘটনা সম্পর্কে সবকিছু জানায়। কিন্তু আমাদের মনে রাখতে হবে এখনও কিন্তু দুজনের কোনো প্রকার দেখা সাক্ষাৎ হয়নি, একে অপরকে একটাবারও দেখেনি। তাই জেসিও তার পরিবারকে কিছু বলতে পারছে না, কারণ এটা তখনকার ঘটনা যখন স্মার্টফোন এখনকার মতো সবার হাতে হাতে ছিল না। তাছাড়াও গ্রাম অঞ্চলের ওই সব জায়গায় স্মার্টফোনের সুবিধা এমনিতেও কম। তাই এবার জেসি বিষ্ণুকে দেখতে চায় আগে, তারপর বিষ্ণু তাকে ঠিকানা দিয়ে দেয়, কারণ বিষ্ণু তার ছোট বোনদেরকে একা ফেলে আপাতত আসতে পারছে না। সেজন্য জেসিকে সে শিখিয়ে দেয় কিভাবে তার শহরে আসতে হবে। আর এভাবেই আরও 3 দিন পার হয়। সেদিন জেসির বাবা মা তাদের আত্মীয় স্বজনদের বাসায় রওনা হয়েছিল। সবাইকে ইনভিটেশন কার্ড দেওয়ার জন্যই তারা বের হয়েছে। আর জেসিকে তার বান্ধবী লক্ষ্মীর বাড়িতে রেখে যায় তারা। সেখানে জেসি তার বান্ধবীকে সবকিছু জানায়, আর ছোটবেলার বান্ধবী বলে কথা, সাহায্য তো অবশ্যই করবে। তাই পরদিন সকালে লক্ষ্মী জেসিকে নিয়ে সোজা বিষ্ণুর কথা মতো তাদের গ্রামের বাস স্টপে চলে যায়। আর সেখানে লক্ষ্মী তাকে সেই ঠিকানা অনুযায়ী বাসে উঠিয়ে দেয়। মূলত এখন থেকেই গল্পের শুরুটা হয়েছিল, আর এই ছিল গত 3-4 মাসের ঘটনা। জেসি এখন শুধু বিষ্ণুর সাথে দেখা করতে চায়। তারপর লম্বা একটা জার্নি শেষ করে জেসি সেই শহরে গিয়ে পৌঁছায়। এখন বিষয়টা হলো জেসি তার ছোটবেলা থেকে শুধুমাত্র গ্রামেই বড় হয়েছে, মাঝে মাঝে শহরে আসলেও বাবা মার সাথে আসা হতো। কিন্তু আজ প্রথম একা সে এখানে কি করবে না করবে কিছু বুঝতে না পেরে, এখানকার কাউকে বিশ্বাস করতে না পেরে সে একটা পাবলিক টয়লেটে গিয়ে ঢুকে পড়ে। সেখানে গিয়ে জেসি সবার প্রথমে বিষ্ণুকে কল করে। বিষ্ণু তখন অলরেডি সেই বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছে, কিন্তু কেউই তখন একে অপরকে ফোন করলেও পাচ্ছে না, কারণ জেসির মোবাইলে তখন নেটওয়ার্ক ছিল না। তাছাড়াও যখন নেটওয়ার্ক আসে তখন দুজনে কাকতালীয়ভাবে একই সাথে একে অপরকে কল করে, যার জন্য দুজনের মোবাইলেই কলটা এঙ্গেজড দেখায়। তখন বাস স্ট্যান্ডের ওই জায়গাতেই বিষ্ণু দেখতে পায় কয়েকজন লোক মিলে একটা ছেলেকে মারধর করছে। পাবলিক আসলে এখানে একটা ছিনতাইকারীকে ধরেছে। তবে এই দেখতে দেখতে তারা এখানে সোজা বিষ্ণুর সাথে এসে ধাক্কা খায়, আর বিষ্ণুর হাতে থাকা মোবাইলটা ধাক্কা খেয়ে তখনই নিচে পড়ে যায়। আর এই দেখতে পেরে তখনই আরও একটা চোর তার মোবাইলটা উঠিয়ে নেয়। ধাক্কাধাক্কিতে তখনও বিষ্ণু বিষয়টা বুঝতে পারে না যে তার মোবাইলটা কোনো এক চোর নিয়ে চলে গিয়েছে, কিন্তু চোরটা সেখান থেকে বেশি দূর পালাতে পারে না। অপর একটা ছেলে চোরটাকে দেখে ফেলেছিল, তাই কিছু দূর যেতেই ছেলেটা তার সামনে এসে তাকে ভয় দেখিয়ে তার থেকে মোবাইলটা রেখে দেয়। ছেলেটার নাম রয়, কিন্তু সে মোবাইলটাকে তার আসল মালিকের কাছে ফেরত না দিয়ে বরং নিজের কাছেই রেখে দেয়। তবে রয় কোনো খারাপ প্রকৃতির ছেলে নয়, আসলে ইদানিং তার টাকার খুব প্রয়োজন। আজকে একটা কোম্পানিতে সে ইন্টারভিউয়ের জন্য গিয়েছিল, তার কোয়ালিফিকেশন
পজিশন খুব ভালো ছিল, তবে সেই কোম্পানিতেও চাকরি করতে হলে তাকে প্রথমে 2 লক্ষ টাকা ঘুষ দিতে হবে, যেই টাকা তার কাছে নেই, যেমনটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে। কিন্তু রয়ের অন্যান্য বন্ধুরাও তাদের লেখাপড়া মোটামুটি শেষ করে যার যার কাজ নিয়ে বেশ ভালোই আছে, শুধু একমাত্র রয় বেকার পড়ে আছে। এমনকি তার এই বেকার থাকার কারণেই সে যে মেয়েটাকে ভালোবাসে সেই মেয়ের পরিবার তাদের বিয়ে মেনে নেয়নি। আজকে সকালেও সে এখানে যে ইন্টারভিউ দিতে এসেছিল সেখানে প্রথমে সে তার প্রেমিকার কাছে কিছু টাকা চাইতে গিয়েছিল। এই হলো তার বর্তমান অবস্থা, তার প্রেমিকার টাকায় তার দিন চলে। তাই এই মোবাইলটা যদি সে বিক্রি করতে পারে তাহলে তার হাতে 3-4 হাজার টাকা চলে আসবে। কিন্তু এই ভাবতে ভাবতেই সে মোবাইলে জেসির কল চলে আসে। এখন এই দেখে রয় আসলে কি করবে কিছু বুঝতে পারে না, তাই সে নিজের লোভটাকে বাদ দিয়ে কলটা রিসিভ করে। অপর পাশ থেকে তখন জেসি তাকে বলতে শুরু করে, কোথায়? আমি এই শহর চিনি না, তোমাকেও তো আমি চিনি না, তোমাকে আমি কিভাবে চিনব? তুমি না আসলে আমার আবার ফেরত চলে যেতে হবে। কিন্তু সেখানে রয় তাকে কোনো উত্তর দেয় না। সে বিষয়টা নিয়ে একটু চিন্তা করে, চেনে না মানে কি? অচেনা মানুষের সাথে এত ফ্রেন্ডলি কথাবার্তা বলছে কিন্তু চেনে না, এটা আবার কেমন কথা? তাই সেখানে রয় তাকে কোনো কথার উত্তর দেয় না। এক সময় শুধু জিজ্ঞাসা করে, কোথায় তুমি? আর জেসি তখন তাকে বিষ্ণু মনে করে নিজের লোকেশন জানায়। আর এখন রয়ের মনে কি চলছে সেটা বোঝা একটু কষ্টকর। সে ওখানে জেসির সাথে দেখা করতে যায়, আর রয়কে দেখেই জেসি মনে করে হয়তোবা এটাই বিষ্ণু। অবশ্য তার গলার আওয়াজ শুনে তার কিছুটা সন্দেহ হয়, কিন্তু বোকা মেয়েটা এই বিষয়টাকে গুরুত্ব দেয় না। ওদিকে বিষ্ণু সেখানকার একজন বাস কন্ট্রাক্টরের মোবাইল নিয়ে তার নিজের মোবাইলে কল করতে শুরু করে, কিন্তু ওই সময়টাতেই রয় সেই মোবাইল সুইচড অফ করে দেয়, যার কারণে বিষ্ণু তার মোবাইলে কল করতে পারে না। এমনকি জেসির নম্বরটাও তার মুখস্থ ছিল না, তাই এখন যোগাযোগ করাটা তার জন্য অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই এবার বিষ্ণু কন্ট্রাক্টরকে জেসির কিছু দৃশ্যমান বৈশিষ্ট্যের কথা বলতে শুরু করে, যে তাকে এমন দেখতে। কারণ জেসি ঘর থেকে বের হওয়ার সময় তাকে জানিয়েছিল সে কি রঙের জামা পরে আসছে বা সে কিভাবে চুল বেঁধে আসছে। তখন এই জানতে পেরে কন্ট্রাক্টর জানায় তার বাসে করে ওই এলাকা থেকে সকালে একটা মেয়ে উঠেছিল বৃষ্টির মধ্যে। মেয়েটাকে সে একটু আগে নাকি বাস স্ট্যান্ডের একদম শেষ মাথায় দেখতে পেরেছিল। তাই একসময় খুঁজতে খুঁজতে ফাইনালি বিষ্ণু জেসিকে দেখতে পারে, আর শিওর হওয়ার জন্য সে তার নাম ধরে ডাক দেয়। আর এদিকে তখন সাথে সাথে রয় জেসিকে জানায়, আমি তোমাকে এই কথাটা বলতে এসেছিলাম, তুমি যার জন্য এখানে এসেছো তার মোবাইলটা হারিয়ে গিয়েছিল, আমি মোবাইলটা পেয়েছি, আর তোমার কাছে ফোনটা দিতেই তোমার ফোনটা রিসিভ করে এখানে এসেছি। এই বুঝিয়ে রয় বিষ্ণুকে তার ফোন ফেরত দিয়ে সেখান থেকে চলে যায়। তবে রয় এটা বুঝতে পেরেছে যে মেয়েটা তার গ্রাম থেকে পালিয়ে এসেছে, আর ছেলেটার সাথে এই প্রথম এই মেয়ের দেখা। সেখান থেকেই বিষ্ণু আর জেসি শহরের এদিক ওদিক ঘুরে বেড়ায়। বিষ্ণু তার সাথে খুবই ফ্রেন্ডলি কথাবার্তা বলে, তবে আজ প্রথম যেহেতু দেখা, তাই দুজনেই একে অপরের সাথে কিছুটা লজ্জার সাথে কথাবার্তা বলছে। তবে ঠিক তার পাশেই দেখা যায় সেই স্টেশনের ছেলেটা অর্থাৎ রয় তাদের পিছু করছে, দূর থেকে তাদের উপর নজর রাখছে। মূলত এমনিতেই তার টাকার প্রয়োজন, আর তার ওপর এমন দুই কপতি পেয়েছে, তাদেরকে তো আর হাতছাড়া করা যাবে না, তাই না? এখন তার মনে আসলে কি চলছে সেটা গল্পের সামনেই দেখতে পাবেন, দেখতে থাকুন। একসময় জেসি রয়কে দূর থেকে দেখতে পারে আর বিষ্ণুকে জানায়, ওই ছেলেটা অনেকক্ষণ ধরে আমাদের পিছু করছে, তার মনে হয় কোনো খারাপ মতলব আছে। তাই এবার বিষ্ণু তাকে এই নিয়ে জিজ্ঞাসাবাদ করতে যায়, আর এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি লেগে যায়। আর যখন দুজনের মারামারি থামানোর জন্য জেসি তাদের মধ্যে ঢুকে পড়ে, তখন হঠাৎ ধাক্কা খেয়ে সে পাশের কাদা পানিতে পড়ে যায়, তার জামা কাপড় নষ্ট হয়ে যায়। আর ওখানকার ঝামেলা শেষ করে বিষ্ণু জেসিকে নিয়ে শপিং করতে বের হয়, আর তার জন্য কিছু জামা কাপড় কিনে তাকে বিষ্ণু নিজের বাসায় নিয়ে আসে। সেখানে চেঞ্জ করার পর বিষ্ণু জেসির সাথে এতক্ষণে বেশ ফ্রেন্ডলি হয়ে গিয়েছে, আর এক সময় সে জেসির কিছুটা কাছাকাছি আসার চেষ্টা করে। তবে জেসির জন্য এই সব কিছুই ছিল নতুন, তাই সে তাকে নিষেধ করে দেয়। এখনো সময় হয়নি, সবে তো মাত্র দেখা হলো, তাই বিষ্ণু বিষয়টাকে আর সামনে আগায় না। অপরদিকে আমরা রয়কে দেখতে পাই নিজের জীবনের সকল ব্যর্থতা, সকল লাঞ্ছনা এসবের মধ্যে থাকতে থাকতে সে বিরক্ত। এখন তার ভেতরে একটা জেদ ঢুকে গিয়েছে, যে করেই হোক ওই বিষ্ণু ছেলেটাকে সে মেরে তারপর তার বাড়ি যাবে। ওদিকে বিষ্ণু জেসিকে তার ঘরে রেখে দুপুরে খাওয়ার জন্য কিছু কিনতে বের হয়। তখন বিষ্ণুর ঘরে কোথা থেকে যেন এক মহিলা ঢুকে পড়ে। জেসিকে সে জিজ্ঞাসা করে, বিষ্ণু কোথায় রে? জেসি জানায় সে তো একটু আগে খাবারের জন্য বের হয়েছে। তখন বিষ্ণুর মোবাইলে তার কল চলে আসে, তাই বিষ্ণু খাবার নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে বের হয়। আর তখনই এই বিষয়টা রয়ের চোখে পড়ে যায়। রয় তখন ওখানেই একটা দোকানে সিগারেট টানছিল, আর এই দেখতে পেরে তখনই রয় তার বন্ধুকে নিয়ে তার পিছু করতে শুরু করে। এদিকে এক সময় বিষ্ণু তার বাসায় ফিরে আসে, আর বিষ্ণুকে দেখে সে মহিলা তাকে জিজ্ঞাসা করে, তো তাকে নিয়ে তুই কখন মংলাপুরের দিকে রওনা হবি রে? যা শুনে জেসি কিছুটা অবাক হয়, বিষ্ণু তো তাকে এই নিয়ে কিছু বলেনি, আর তাকেই বা কেন নিয়ে যাবে? তখন সে জানায়, আরে ওখানে আমার গ্রামের বাড়ি, ভেবেছিলাম তুমি আসবে তাই তোমাকে জায়গাটা ঘুরিয়ে দেখাবো।
তারপর ওই মহিলাকে বিষ্ণু বাইরে নিয়ে বিদায় জানিয়ে দেয় আর একটু পর ভেতরে এসে সে তার ঘরের দরজা বন্ধ করে দেয় এবং এবার আগের মতোই সে জেসির সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। এবারও জেসি আগের মতোই তাকে নিষেধ করে, কিন্তু এবার বিষ্ণু তার কোনো কথা শোনে না। এমনকি জেসির সাথে সে জোর করতে শুরু করে। জেসি কিছু বুঝতে না পেরে তখন কান্নাকাটি শুরু করে দেয়, কিন্তু এতে করে বিষ্ণু উল্টো তাকে মারতে থাকে। আর তখনই আমরা দেখতে পাই কেউ একজন তার ঘরের দরজায় কড়া নাড়তে শুরু করেছে। তাই বিষ্ণু শান্ত হয়ে দরজাটা খুলতে যায় আর এই সুযোগে জেসি সেই ঘরের বাথরুমে দরজা বন্ধ করে লুকিয়ে পড়ে। আর এদিকে বিষ্ণু যখন দরজা খুলে সে দেখতে পায় ওখানে রয় দাঁড়িয়ে আছে। সেখানে দুজনের মধ্যে মারামারি শুরু হয় আর বাইরের এই সকল আওয়াজ শুনতে পেরে বাথরুমের ভেতরে থাকা জেসি খুবই ভয় পেতে থাকে। এখানে কি হচ্ছে না হচ্ছে সে কিচ্ছু বুঝতে পারছে না। আর বাইরের মারধর শেষ হলে তখন রয় সেই টয়লেটের দরজা ভেঙে সেখানে জেসিকে খুঁজে পায়। এখন এই ঘটনায় মেয়েটা এত পরিমাণে ভয় পেয়ে গিয়েছে রয়কেও সে বিশ্বাস করতে পারে না। তবে এখন তার হাতে করার তো কিছু নেই, তাই জেসি তার সাথেই ওখান থেকে বেরিয়ে যায়। আর যাওয়ার সময় রয় তার বন্ধুদেরকে কল করে পুলিশ ডাকতে বলে। তারপর রাস্তায় রয় তার প্রেমিকার সাথে জেসির কথা বলিয়ে দেয়। সেখানে সে তাকে ভালো মতো বোঝায়, তুমি চিন্তা করো না, এই সময় এই ধরনের ভুল অনেকেই করে, তাই এগুলো মনে রেখে লাভ নেই, ভুলে যাও। রয়কে খারাপ মনে করো না, ও খুব ভালো ছেলে, তাই ও যা বলে তাই করো। ঘটনায় এদিকে বিষ্ণুকে তো পুলিশ ধরে ফেলেছে, এমনকি বিষ্ণুর যে গ্রামের বাড়ি অর্থাৎ মংলাপুর যেখানে সে জেসিকে নিয়ে যাবে বলেছিল সেখানেও বিষ্ণুর বাড়ি থেকে তার ছোট দুই বোনকে পুলিশ এসে গ্রেফতার করে। আর গল্পের ধারাবাহিকতা বজায় রাখতে তখন আমি বিষয়টা এক্সপোজ করিনি। মূলত এদের দুজনকে যে বিষ্ণুর বোন বলেছিলাম আসলে এরা বিষ্ণুর বোন নয়, বরং এরা খুবই পুরনো প্রস্টিটিউট যারা বিষ্ণুর সাথে কাজ করে। বিষ্ণুর আন্ডারে এরা দুজন টাকার বিনিময়ে কাস্টমারদেরকে খুশি করত। আর জেসিকেও বিষ্ণু তার গ্রামের বাড়ি নিয়ে এই কাজ করানোর প্ল্যানিংই করেছিল। মূলত গল্পের একদম শুরু থেকে এই পর্যন্ত পুরোটাই ছিল বিষ্ণুর অভিনয়। বিষ্ণু একজন নারী পাচারকারী, পাশাপাশি মেয়েদেরকে দিয়ে সে তার পতিতালয় চালায়। ঘটনায় একদম শুরুর দিকে যখন জেসি ভুল করে তার নম্বরে কল করেছিল সেদিনই সে তার নজরে পড়ে যায়। তারপর ধীরে ধীরে বিষ্ণু তার সাথে নিজের সম্পর্ক ভালো করে, একসময় প্রেমের অভিনয় করে আর তাকে শহরে নিয়ে আসে। আর তখন যে মহিলাটা তার ঘরে কথা বলতে এসেছিল সেই মহিলা হলো বিষ্ণুর বিজনেস পার্টনার। সেজন্য তখন বিষ্ণু তাকে তাড়াহুড়ো করে ওখান থেকে পাঠিয়ে দেয়। কিন্তু জেসির কপাল ভালো ছিল, কারণ সে যখন বাস স্ট্যান্ডে রয়ের মতো একটা ছেলের চোখে পড়েছিল। রয় যখন তাদের সাথে কথাবার্তা বলে তখন টুকটাক কথাতেই বিষ্ণুকে সে সন্দেহ করতে শুরু করেছিল। তাই সে তাদের পিছু করেছিল, কারণ সে জানতো শহরে এরকম চোরাচালান অনেক হয়। পরবর্তীতে যখন বিষ্ণুর সাথে তার ঝামেলা হলো সেখানেই সে মোটামুটি আরেকটু শিওর হয়েছে যে বিষ্ণু ছেলেটার মধ্যে কোনো না কোনো ঝামেলা অবশ্যই আছে। তাই পরবর্তীতে তার পিছু করতে করতে সে এই ঘটনার মুখোমুখি হয়। গল্পের একদম শেষ পর্যায়ে দেখা যায় রয় জেসিকে কিছুটা শান্ত করানোর জন্য শহরের কাছের একটা সমুদ্রের পাড়ে এনেছে। রাতের বাসে করেই রয় জেসিকে তার বাড়ি পৌঁছে দেবে, কিন্তু তার আগে সে যেন শান্ত হয়। তারপর এভাবে আরো অনেকগুলো দিন পার হয়, সবকিছু স্বাভাবিক হয়েছে। তার ঘটনা পরবর্তীতে পুরো গ্রামে জানাজানি হয়েছিল, কারণ তদন্তের পরিপ্রেক্ষিতে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল। কিন্তু আজকে যখন সে ভেনির দোকানে কেনাকাটা করতে আসে সেখানে ভেনি তবুও তাকে জিজ্ঞাসা করে, আমি এখনো তোমার উত্তরের আশা করছি, যেদিন তুমি হ্যাঁ বলবে সেদিনই আমি তোমাকে আমার বউ করে ঘরে আনবো। আর এই কথা শুনে জেসি খুবই অবাক হয়, কারণ এত কিছুর পরেও ভেনি তাকে বিয়ে করতে যে রাজি এটা হওয়ার কথা ছিল না। তবে জেসি তাকে কিছুই বলে না, বরং একটা হাসি দিয়ে সেখান থেকে ফেরত চলে যায়। তবে তার এই হাসিটুকুই যথেষ্ট ছিল এই বুঝে নিতে যে সে রাজি। আর এখানেই শেষ হলো আজকের গল্পটা। শুরুতেই যেমনটা বলেছিলাম গল্পটা স্পেসিফিক্যালি আমার ফিমেল অডিয়েন্সদের জন্যই ব্যাখ্যা করা। যারা বর্তমানে ক্লাস 9-10 অথবা কলেজে পড়ো তাদের জন্য এই গল্পটা একটা সাবধান বার্তা হতে পারে। শুধু ফোন কল নয়, তার সাথে তোমার দেখা সাক্ষাৎ সবকিছু খুবই ভালো, হয়তোবা সে তোমার পরিচিত কেউ, কিন্তু তবুও একটা পাচারকারী অথবা এক প্রতারক কখনোই তোমাকে এটা বুঝতে দেবে না যে তার আসল উদ্দেশ্যটা কি। আমার সিনিয়র অথবা আমার নিজের বয়সী যারা আছেন তাদের অবশ্য আলাদাভাবে কিছু বলার নেই, কারণ একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত এইসব জিনিস মেয়েদের সাথে বেশি ঘটে। আর ওই সময়টা পার হয়ে গেলে মেয়েরা নিজেরাই খুব সচেতন হয়। তাই আজকের সিনেমার মেসেজটা কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রত্যেকের কমেন্ট পড়বো। ভালো লাগলে লাইক করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করুন। পাশাপাশি স্ক্রিনে এই যে আরও একটা ভিডিও ভেসে উঠেছে এটাও ক্লিক করে দেখা শুরু করতে পারেন। অবশেষে গল্পটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।